এটা হলেই আমরা একটা ঔষধকে অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো যে ঔষধটাকে আসলে আমি সঠিকভাবে বুঝতে পারলাম কিনা। আসুন এর পরবর্তীতে আমরা চেষ্টা করব একটা ওষুধ চিত্র আপনাদের সামনে, সার্ভিসেবল একটা মেডিসিন একটা আপনাদের সামনে উপস্থাপন করতে, যাতে আমরা এই লেকচারটা বুঝতে আপনাদেরকে আরো সহজ করে, যেটা আমাদের পড়াও হবে সামনে। তো ইনশাআল্লাহ আমরা সেই দিকে অগ্রসর হব। আসেন, আলোচনা করতে গেলে একটা মেডিসিন ধরি, যে মেডিসিনটা পূর্বইঙ্গিত, যে মেডিসিনটা কি করা আছে, কাউকে সেবন করানো হয়েছে। মেডিসিনটার নাম আমি আগে বলে দিতে চাই, তাতে আপনাদের সুবিধা হবে। ম্যাডোরিনাম। তার আগে বলে নেই আমি যে কথাটা আমি উল্লেখ করতে চাই, সেটা দেখেন, প্রত্যেকটা মেডিসিনের চারিত্রিক বৈশিষ্ট্য, ধাতু, প্রকৃতি এটা জানতে হবে। আমি মূল আলোচনাটা সিক আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম যে সেখান থেকে আমরা সামনের আলোচনার, যেমন আজকের পরেই আমরা আলোচনা সামনের দিকে যেটা অগ্রসর হব, সেটা হলো ভাইটাল ফোর্স আর কনস্টিটিউশন, ধাতু প্রকৃতি, এইটার দিকে আমরা যাব, কারণ সিক থেকে আমরা এটা পেয়েছি। আমি শেষের দিকে এই কথাটা টেনে বলবো খুব অল্প কথায়, যেহেতু আমরা পরবর্তীতে আবার এই মেডিসিনটা আলোচনা করব, সেখানে একটু টাচ দিয়ে দেই যে আমি কি বুঝাতে চাচ্ছি এটা বুঝাবার জন্য। যেমন মনে করেন ম্যাডোরিনাম আমি যদি ধরি, ম্যাডোরিনাম পূর্বইঙ্গিত একটা মেডিসিন, সার্ভিসেবল মেডিসিন, এর যোগ্যতা হয়েছে যে আমরা এটা প্রয়োগ করতে পারি। তাইলে আমার কি জানতে হবে, তার আকৃতিটা কেমন, আকৃতি প্রকৃতিটা কেমন, যেটাকে কনস্টিটিউশন আমরা বলি। একহারা চেহারা, বেশি মোটা না, একহারা চেহারা, এক সময় মোটা থাকলেও সে শুষ্ক হয়ে গেছে, শুকাতে শুকাতে যায়, কিন্তু ফর্সা, পাতলা, ফর্সা, হালকা পাতলা, ফ্যাকাশে গঠন, খুব বেশি যে ভারী এক সময় থাকলেও সে আসলে এখন আর সেই ভারী নাই, চোখের বর্ণটা ধূসর হয়ে গেছে, লোকটা একটু কুঁজো হয়ে, একটু কুঁজো হয়ে হাঁটে, লম্বা চূড়া আছে, পাতলা, কিন্তু একটু কুঁজো মানে বাঁকা হয়ে হাঁটতে দেখা যায় তাকে। বিমর্ষ, রক্তহীন, চেহারা দেখলেই বোঝা যায় যে বিমর্ষ, রক্তহীন, পোর খাওয়া মানুষ, অথবা ক্লান্ত, অথবা অনেক রোগ হয়ে গেছে তার, অনেক, এইরকম তার আকৃতিগত অবস্থার মধ্যে বুঝতে পারি। তার প্রকৃতিগত অবস্থা সম্পর্কে যদি জানা যায়, তাহলে দেখা যাবে প্রস্রাবে জ্বালাপুরা তার সময়, এক সময় মেহ ছিল বয়সের সময়, অথবা ধাতু ক্ষয় আছে ছোটবেলা থেকেই আছে, অথবা বড় হতে সময়, বর্ষাকালে তার বেদনায় বৃদ্ধি হয়, কোনো বেদনা থাকলে তার বর্ষাকালে বৃদ্ধি হয়, বাত ব্যথা তার বংশেও আছে, বাবারও ছিল, মায়েরও আছে, তারও আছে, বাত ব্যথা আছে, এবং সেটা বর্ষাকালে বৃদ্ধি হয়। জ্বালা তার সর্বাঙ্গ জুড়েই তার জ্বালা থাকে, বিভিন্ন জ্বালা আছে, তবে পায়ের তলায় জ্বালাটা একটু বেশি। ঘুম ভাঙার পর তার পায়ের তলায়, যদি যখন ঘুম ভেঙে হঠাৎ পাড়া দেয়, তাহলে পায়ের তলায় খুব বেশি হয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ ম্যাডোরিনামের। পায়ের তালুতে জ্বলে, গরম মোটেই, সে গরম কাতর, গরম সহ্য করতে পারে না, গরম তার সহ্য হয় না, অবস্থাটা এরকম। তাতে কি বাড়ে কমে, এইটাও ধাতু প্রকৃতির মধ্যে অবস্থাই, প্রকৃতিগত অবস্থাটাই, বাড়া কমাটা প্রত্যেকটা মেডিসিনের আমাদের জানা দরকার। বর্ষাকালে তার বৃদ্ধি হবে সাধারণত, এটাই দেখা যায়, রোগের কথা চিন্তা করলে রোগ বাড়ে, এটা তার মধ্যে দেখা যায়। খোলা বাতাসে, মুক্ত বাতাসে, অনেক কথা আছে, তার ভিতরে আমি জাস্ট আপনাদেরকে একটু খালি ম্যাডোরিনামের একটু হিংস দেই যে আমি এই কথাগুলো এইভাবে এই সাজাতে চাই। তার ইচ্ছা আছে, তবে ইচ্ছাটা একটু ব্যতিক্রম ধর্মী, যেহেতু এটা সাইকোটিক মেডিসিন। মায়াজাম পড়াবার সময় আপনাদের এই ওষুধটা আরো আলোচনা হবে। মদ পান করে, মাদক দ্রব্যে তার প্রতি আসক্তি থাকে, কেমন তিতো যদি খাদ্য হয়, খাদ্য তিক্ত হলে সে পছন্দ করে না, বাসি জিনিস তার ভালো লাগে না,
কেমন, রুটি মাখন এবং চর্বিতে তার অনীহা দেখা দেয়। এইভাবে তার ধাতু প্রকৃতিটাকে মোটামুটি আপনি বুঝলেন যে মানুষটা এই ধাঁচের। তার যদি মানসিক লক্ষণটা আপনি দেখতে যান তাইলে তার স্মৃতিহীনতাটা একটা ব্যাপার, এমনকি নিজের নামও সে অনেক সময় ভুলে যায়, বানান করতে জানা জিনিসও বানান করতে অনেক সময় ভুলে যায়, নিজের ভুলের জন্য অনেক সময় নিজেকে আঘাত করে। মানসিক অবস্থাটা এই পর্যায়ে পৌঁছে যায়। স্মৃতি তার ভালো না, স্মৃতিশক্তিতে তার সমস্যা আছে। এই যে মানুষটা বুদ্ধি তার পরিপক্ক থাকে না, এই মানুষটার কিছু মন জানলাম, দৈহিক অবস্থাটা জানলাম, ধাতু প্রকৃতি জানলাম, এই যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনের একটা ধারণা শুধু আপনাদের সামনে পেশ করব। এটার উপরে ব্যাপক আলোচনা হবে, কোত্থেকে জন্ম বৃত্তান্ত থেকে আরম্ভ করে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তার দৈহিক কিছু আরো কিছু জানা যায়, যেহেতু মেডিসিনটা আলোচনা হচ্ছে, তার দৈহিক কোনো সমস্যা, যেমন চুল উস্কো খুস্কো চুল, তার চুলগুলা পাতলা, চুলগুলা পাতলা, বিভিন্ন জায়গায় টাক পড়ে যেতে দেখা যায়, মাথায় খুশকি হয়, বিভিন্ন ধরনের খুশকি তার মাথায় দেখা যায়, মাথায় উদ্বেগ দেখা যায়, নানা জাতীয় বিভিন্ন উদ্বেগ দেখা যায়। একই সঙ্গে মাথায় জ্বালাও থাকে, কামরানিও থাকে। তবে যাই ঘটুক, তার সূর্যোদয়ের সাথে সাথে আরম্ভ হয়, সূর্য অস্তের সময় কমে যায়। সাইকোটিক ঔষধ অনেক, ম্যাক্সিমাম ঔষধই সূর্য উদয় থেকে শুরু হয়, সূর্য অস্তের যখন হয় তখন কমে যায়। এটা সাইকোটিক মায়াজামের একটা প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য, ইনশাআল্লাহ আলোচনা হবে। এইভাবে করে আরো যদি আমরা তার চোখের অবস্থাটা জানতে চাই, চোখটা কঠোরগত, চোখটা যেন ডুবে গেছে, মনে হয় কতদিনের রুগ্ন অবস্থা। চোখটা লাল থাকে, প্রায় চোখটা লাল থাকে, চোখ থেকে সাধারণত পুজ পড়ার একটা প্রবণতা দেখা যায়, চোখে কামরানি ব্যথা, জ্বালা এগুলা থাকে। জ্বালা তো যখনই যে জায়গায় থাকুক তার জ্বালা থাকবেই। কানে খোল জমে, পুজো হয়, কানে চুলকানি দেখা দেয়, মাথা ব্যথা দেখা দেয়, কেমন, নাকে তার সর্দি থাকে, সর্দির সাথে মাথা ব্যথাও থাকে। আর কামরানিটা এটা প্রধান লক্ষণ। নাকের ঘ্রাণ শক্তিটা সাধারণত লোপ পায়, নাকের ঘ্রাণ শক্তি কমে যায়, কান তব্দ দিয়ে যায়, কানেরও কথা বলছি আমি। এইভাবে তার অনেক লক্ষণ যেটা দেখা যায়। মুখমণ্ডলে, মুখে চেহারার যা বর্ণনা আমি বলেছি তাতে ভাঙা ভাঙা ভাব, বয়সের ছাপ পড়ে যায় অল্পতেই। জ্বর হলে মুখের কোনায় জ্বর ঠুটো যেটাকে বলি আমরা, এগুলা দেখা যায়। মুখে পুরানো দাগে ভর্তি, অনেক ছোট ছোট দাগ থাকে। ঘাড় পৃষ্ঠ এগুলা ব্যথা বেদনা, ঘাড়ের ব্যথা, ঘাড় ফেরাতে পারে না। সুস্থ মানুষের রাত্রে ঘুমিয়েছে, সকালে উঠে দেখবেন যে ঘাড় নাড়তে পারে না, এরকম রোগী এই জানিও পাওয়া গেছে। ভালো মানুষটা রাত্রে ঘুমালো, সকালবেলা দেখা যায় ঘুম ভেঙে গেছে, কেউ বালিশের কারণে হোক, যে কোনো কারণে হোক, ঘুম ভেঙে আমার মাথা ঘুরাতে পারে না, এরকম অবস্থা হয়। আর তলপেটে বেশ ভারী, তলপেট তার খুব ভারী থাকে। লিভারে টিউমার হতে পারে, যে কোনো মাংস বৃদ্ধি, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় যে কোনো মাংস বৃদ্ধি থাকতে পারে তার। যেহেতু সাইকোটিকের ওইটাও বলে দেয়, সাইকোটিকের চারিত্রিক বৈশিষ্ট্য হলো মাংস বৃদ্ধি, যে কোনো জায়গা হবে। খিদে বেশি থাকে, রাক্ষসে ক্ষুধা, এমনকি খাবার পরেও খিদা পায়। মানে খাইলে তো ক্ষুধা কমে, কিন্তু এটা খাওয়ার পরেও ক্ষুধা, খাইলে ক্ষুধা কমে না, এটা সুন্দর কথা। পেটে বায়ু সঞ্চয় হয়, গ্যাস হয়, প্রচন্ড গ্যাস হয়, গ্যাস্ট্রিক তার থাকে। এইভাবে করে তার সব লক্ষণগুলো আমরা জানবো, যেটাকে আনহেলদি ফ্যাক্টর আমি বলেছি। প্রথম আমি বলেছি ক্যারেক্টারিস্টিকের কথা বলেছি, কনস্টিটিউশন আপনাদের সামনে আমি কয়েকটা কথা বলেছি। আর এখন যা বলতেছি সেটা হলো গিয়া আনহেলদি ফ্যাক্টরটা, যে অস্বাস্থ্যকর যেসব জায়গা আছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, উদরাময় অপেক্ষা কোষ্ঠবদ্ধতাই এর বেশি থাকে। সাধারণত কোষ্ঠকাঠিন্য থাকে, সাধারণত একটু সামনে, নাক সামনে ঝুঁকে মল ত্যাগ করলে কোষ্ঠকাঠিন্যের সময় ভালো মনে হয়। কোষ্ঠিকাম দাঁড়িয়ে যদি পায়খানার বেগ দেয় তাহলে পায়খানাটা ভালো হয়। আর মেডুরিনাম একটু পিছনে
বেগ দেয়, যদি চাপ দেয় তাহলে পায়খানা বেগ মানে ভালো হয়। এই পার্থক্যগুলো আপনারা পড়বেন পরে সামনে। অর্শ এক ধরনের মাংস বৃদ্ধি, টিউমার মাংস বৃদ্ধি, সিস্ট মাংস বৃদ্ধি, সকল ক্ষেত্রেই ম্যাডোরিনামের যদি লক্ষণ চারিত্রিক বৈশিষ্ট্য সব বলে আপনি সেটা ব্যবহার করতে পারেন। ম্যাডোর মল কালো, সাদা বা 18 হতে পারে, এভাবে হতে পারে। প্রস্রাব খুব ঘন, বহুমূত্র দেখা থাকতে পারে। এই যে অঙ্গভিত্তিক কথাটা বলছি, এইটাই হলো প্যাথোলজিক্যাল। যে কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম, আঁচিল, সারা শরীরে আঁচিল থাকে, ম্যাডোরিনামের আঁচিল গুলো একটু লাল লাল দাগ থাকে, লাল লাল দাগ থাকে, চামড়ার সাথে মিশে যায়, এগুলা থাকে। এমনকি প্রস্রাবে তো জ্বালা পোড়া থাকে, প্রস্রাবে দুর্গন্ধ থাকে। কেমন? প্রস্রাব করাকালীন ঝাঁকুনি দেয় শরীরের মধ্যে, প্রস্রাবের পরে ঠান্ডা লাগে এবং কাঁপে, প্রস্রাবের পর এমনকি সে মূর্ছাও যেতে পারে। এই যে কথাগুলা বললাম, বংশগত অবস্থায় তার মেহ জাতীয় যে কোনো সমস্যা, গনোরিয়া জাত পুঁজস্রাব, নানা বর্ণের পুঁজ থাকতে পারে। এইভাবে করে একটা মেডিসিনের সকল বিষয়ে যদি আমরা জানি, তাইলেই আসলে একটা ওষুধের প্রকৃত ইন্ডিভিজুয়ালাইজেশন করা সম্ভব। আমি এই জন্য এই ম্যাডোরিনাম আপনাদের সামনে যতটুকু সম্ভব পেশ করলাম। পেশ করার পরে দেখেন, আমরা এখান থেকে এই রুগ্ন মানুষটাকে আমরা জানবো। জানার জন্য তাইলে আমাদের জানার জন্য কি কি জেনেছি, এখানেও সিকনেসটাকেই জেনেছি আমরা। আগের কথা অনুযায়ী কিউর করতে গিয়ে আমরা সিকনেসটার যে পূর্বের যে ধারণা সেটাই আমরা জানতে পারলাম। সাফারিং, তার কষ্টটা কি, সাইন অ্যান্ড সিমটম যত প্রকার আছে, তাতে কনস্টিটিউশন চারিত্রিক বৈশিষ্ট্যটাও পড়ে গেল। বারবার কিন্তু কথাটা বলা হচ্ছে, এই জন্য এইটার উপরেই গুরুত্ব হবে, সেটা আমরা জেনে গেলাম। এই সব জেনে আমরা কি করব, ইন্ডিভিজুয়ালাইজেশনটাকে আমরা করব, যার পরিপ্রেক্ষিতে টোটালিটি অফ সিমটম। এইটা জানার জন্য, এবার আসেন, এইটা জানার জন্য রুগীর এখন যেই বর্ণনাটা বলা হলো, এরপরে আর আমি ম্যাডোরিনামের আর কথা বলছি না। এইটা জানার পরে তার জীবনী শক্তির অবস্থাটা আমাকে জানতে হবে, সিকনেস জানবো, দুর্বলতা জানবো। এইটা জানার জন্য আমাকে ভাইটাল ফোর্সের কাছে যেতে হবে। জীবনী শক্তির অবস্থাটাকে বুঝার জন্য জীবনী শক্তি কিভাবে কাজ করে, কি অবস্থায় কাজ করে, কি অবস্থায় আছে, এইটা জানতে হবে। এই জানাটা আমাদের এই দর্শনের একটা বিরাট ব্যাপার। এইটা জানার জন্য আমার সিকের এসটাকে, ওই আগের সিকের এসটাকে জানতে হবে, ইন্ডিভিজুয়ালাইজেশনকে জানতে হবে। তার সাথে আমরা কনস্টিটিউশনাল অবস্থাটা, ধাতু প্রকৃতি, তার চারিত্রিক বৈশিষ্ট্য জানলে ধাতু প্রকৃতি পুরোটা জানবো। এখন ধাতু প্রকৃতি বলতে বুঝায় কি, আমরা বারবার কথাটা বলছি, কিন্তু আসলে বুঝায় কি, তার মধ্যে কি কি আছে। বংশগতিটা আছে, ওই যে মনে আছে আগে, হ্যাঁ, কিনড্রেড, বংশধারা, বংশগতি, কে দিয়া, সিকের কে মনে আছে বোধহয়, গত ক্লাসের আলোচনা হয়েছে। ব্লাড রিলেশন যেটাকে বলি আমরা, এইটা লাগবে। তাইলে আমরা কনস্টিটিউশনটাকে পরবর্তী আলোচনা ইনশাল্লাহ আমি দুটো জিনিস আপনাদের সামনে একটু আলোচনা করব। কয়টা ক্লাস লাগে তা জানি না, 2টা ক্লাসে বা 1টা ক্লাসে চেষ্টা করব। এর ভিতরে মায়াজামটা আসবে। কনস্টিটিউশন আলোচনা করতে করতে কনস্টিটিউশনের মধ্যে মায়াজামের আলোচনাটা, ধাতু প্রকৃতি যেহেতু আলোচনা হবে, মায়াজামের 2-3টা ক্লাস আপনাদের হবে ইনশাল্লাহ। এইটাকে বলা হয়, এই যে যা বললাম, এটাকে বলা হয় কিউরিজম, আরোগ্যবাদ। এই কথাগুলা যদি আমি জানতে পারি, তাইলেই আমরা আসলে একজন চিকিৎসক হতে পারবো, আমরা আরোগ্যের মূল জায়গায় পৌঁছতে পারবো। একটি মেডিসিন দিয়ে চিকিৎসা করার যোগ্যতা আমাদের হবে, আমরা ইন্ডিভিজুয়ালাইজেশন করে একটি ওষুধ নির্ণয় করতে পারবো। তাইলে এইটাকে বুঝার জন্য মূল এত আলোচনার সমস্ত গুলাকে যদি আমি একটা জায়গায় এনে ছোট্ট কথায় নিয়ে আসি, যেটা আপনাদের স্মরণ থাকতে পারে, যেটা নোট করে নিতে পারেন আপনারা, আমি সংক্ষেপে আপনাদের সামনে এই কিউরিজমের যে আলোচনা বিচ্ছিন্নভাবে 3টা ক্লাসে ভাঙা ভাঙা ভাবে, কোনটা 2বার বলে আলোচনা হয়েছে, সবগুলাকে আমি 3টা কথার মধ্যে নিয়ে আসব। তো সেই 3টা কথা কি, সংক্ষেপে যদি আমরা আলোচনা করি, সেটা কজেশন কথাটা
আমি আলোচনা করব সিডিএস শব্দ দ্বারা। সিডিএস খুব সহজ। সিডিএস এই দর্শনের, এই আরোগ্যবাদ, এই হোমিওপ্যাথি দর্শনের মৌলিক কতগুলা দিক। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হোমিওপ্যাথি দর্শনে আপনাদের 100 মার্কের আছে, যারা পড়ে আসছেন তাদের জন্য বলছি না, তো যারা নতুন ভাই পরীক্ষা দেবেন তাদেরও কাজে লাগবে। এই দর্শনের মূল কথা হলো 3টি। এই কথাগুলা দর্শনের বিভিন্ন বইতে যেভাবে দেওয়া আছে, আমার এই কথাগুলো সেভাবে বলবে না। এখানে একটু ভেজাল দেওয়া আছে। ভেজাল দেওয়া এই অর্গানন থেকে বিশ্লেষণ করে আমি এই কথাগুলো নতুন ভাবে আপনাদের কাছে উপস্থাপন করতেছি। যেমন কজেশন, কারণ তথ্য, কারণবাদ। এখন কারণ যে কজেশন, এই কজেশনটা দার্শনিক দৃষ্টিভঙ্গিতে কার্যকারণ ছাড়া কিছু হয় না। কারণ খুঁজতে খুঁজতে দেখা শেষ পর্যন্ত বলে যে আল্লাহই নাই, স্রষ্টাই নাই। কিন্তু আমরা হেনিম্যান যেই কার্যকারণ তথ্য দিয়েছেন সেখানে স্রষ্টা আছে। আস্তিক কার্যকারণবাদ। আস্তিক কিরকম? তিনি প্রথম কারণটাকে বলেছেন আল্লাহ সবকিছু, পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন মহান উদ্দেশ্যে আমাদেরকে পরিচালিত করার জন্য। এটা যদি আমি এই আলোচনাটা যদি দীর্ঘায়িত করি তাহলে অনেক বেশি সময় লাগবে, সেটা দরকার নাই। তাহলে হেনিম্যানের কার্যকারণটা যে হ্যাঁ, কারণ ছাড়া আসলে কার্য হয় না। রোগ সৃষ্টির পিছনে কোনো না কোনো কারণ আছে। এইটা কারণ হলো কি? একটা হলো উত্তেজক কারণ দুইটা, একটা হলো ফান্ডামেন্টাল কজ, দুইটা। এই কারণ তথ্য আমরা এখান থেকে জানবো। এখন স্রষ্টা সৃষ্টির পূর্বে কি ছিল এগুলো দরকার নাই আমাদের। আমরা চিকিৎসক, আমাদের কার্যকারণ তথ্য আমরা জানবো। সেখানে 12 নম্বর সূত্র, 14 নম্বর সূত্র, 17 এরকম ধারাবাহিক ভাবে সূত্রের মধ্যে বলা আছে। তো সেখানে দুইটা জিনিস আছে সরাসরি, একটা হলো উত্তেজক কারণ, একটা হলো ফান্ডামেন্টাল কজ, মৌলিক কারণ। এইটা যদি আমি বের করতে পারি, উত্তেজক কারণ বিভিন্ন, সব কারণের মূলে কিন্তু মায়াজাম। সব কারণের মূলে মায়াজাম। মায়াজাম যদি শরিক না থাকে, মায়াজাম 3টা: সোরা, সাইকোটিক, সিভিলিটি, 3টি মায়াজাম। এই 3টি মায়াজামের যদি সোরা যদি না থাকে তাহলে কোনো রোগ মানুষের হতে পারে না। তাহলে সোরা হলো আদি কারণ। তরুণ রোগও যদি হয়, উত্তেজক কারণটা হয়, তাও কিন্তু সোরার কারণে, যার ফলে আসলে কারণ একটা, মায়াজামিক কজ। এই মায়াজাম ইনশাআল্লাহ আলোচনা হবে, যার জন্য এখানে শুধু ইঙ্গিত দেওয়া, এখানে আলোচনার বিষয় না। এক, সিতে কজেশন হলো মায়াজাম, একটা কথা মনে রাখলেই চলবে। দ্বিতীয় নম্বর কথা হলো শক্তি তত্ত্ব, ডাইনামিক। শক্তি তত্ত্ববাদ, ডাইনামিক। সবকিছু গতিশীল, পৃথিবীর সবকিছু গতিশীল। হেনিম্যানের তথ্য অনুযায়ী সবকিছু যেমন গতিশীল, তেমনি ভাবে জীবনী শক্তি গতিশীল, এবং এমন গতিশীল যা অদৃশ্য, দেখা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না। রোগ শক্তি, তাও দেখা যায় না, ছোঁয়া যায় না, বুঝা। 11 নম্বর সূত্র পড়লে আপনি বুঝতে পারবেন। 9 থেকে 11 সূত্র পড়লে এই জীবনী শক্তির সুস্পষ্ট ধারণা আসবে। এবং আপনারা পড়ে নেবেন, আমার আলোচনা আছে, আগে এগুলা পড়বেন, এই নোট করে রাখবেন, পড়বেন। এরপরে রোগ শক্তি সম্পর্কে আপনার ধারণা, পরবর্তীতে এই রোগ শক্তি সম্পর্কে আপনি পেয়ে যাবেন 12 নম্বর অ্যাফোরিজম থেকে একেবারে 17 নম্বর অ্যাফোরিজম আপনি রোগ শক্তি পেয়ে যাবেন। ঔষধ শক্তির ধারণা সামনে পাবেন। ঔষধ কি, ঔষধ সম্পর্কে পরিপূর্ণ ধারণা। 264 থেকে একেবারে ঔষধ আবিষ্কার, শক্তিটা কি রকম তৈরি করতে হয়। 271 নম্বর সূত্র, বেসিক কোর্সের ভিতরে ঔষধ প্রস্তুত প্রণালী সহ সব দেখানো হয়েছে। এটা এখানে আপনাদের এই কোর্সে আলোচনা এটা হবে না। আপনার এই কয়টার মধ্যে শুধু আলোচনা আমি করব মায়াজাম। এই আরোগ্যবাদের মধ্যে আমি এই কোর্সের জন্য শুধু রেখে দিলাম আলোচনার জন্য মায়াজাম, জীবনী শক্তি, এইটা এই আলোচনা হবে মূলত। কেমন? 3 নাম্বার কথা হলো কি, সদৃশ্য আরোগ্য। এইটা আলোচনা হয়ে গেছে অনেক। সদৃশ আরোগ্য তত্ত্ব ফাঁকে ফাঁকে আমি যেভাবে করে আপনাদেরকে বুঝিয়েছি, গল্প বলার ছলে, ঔষধ বলার ছলে, অনেক কথার মাধ্যমে, সদৃশ আরোগ্যবাদের মূল কথাটাই হলো সিকনেস। এটা আমি অনেকবার বলেছি,
এবং বুঝিয়েছি আপনাদেরকে। সেখানে সদৃশ বিধানের কথা বলা আছে, ব্যক্তি স্বাতন্ত্র্য বলা আছে, SICS বলা আছে, এটার ব্যাখ্যা করা আছে খুব ভালো করে, যার ফলে এটাই হলো সদৃশ আরেক। তাহলে তিনটা কথা। আরোগ্যবাদ দর্শন, হোমিও দর্শন বুঝার জন্য তিনটি কথা। CDS কজেশন, ডিতে হলো ডাইনামিক, আর এসে হলো সিমিলিমাম বা সিমিলিয়া সিমিলিবাস কারেন্চার। বাস, এই তিনটি হলো হোমিও দর্শনের মূল ভিত্তিভূমি, এবং এখান থেকেই হোমিও দর্শন শুরু এবং শেষ। আমরা এখন মাঝখান থেকে একটু কথা আগামী ক্লাসের ঘ্রাণ ধরে, আগামী ক্লাসের যে এখন ঔষধ সম্পর্কে আমরা যাই যতটুকু পর্যায়ে জেনেছি, সেখানে একটা প্রশ্ন আপনাদের আসতে পারে যে ঔষধের পূর্বিং করার যে পরে আমি ঔষধের সিমটম গুলা জানলাম, এইটার শক্তিটা আসলে কি, তার আরোগ্যকর শক্তিটা কোথায় নিহিত এবং কিভাবে কাজ করে, এই প্রশ্নটা আপনাদের মধ্যে আসতে পারে। আগে জানলে লাভ কি, পরে জানলে লাভ কি? পরে জানলে আসলে আপনার পরবর্তী আলোচনা বুঝতে অসুবিধা হবে, আর আগে জানলে পরবর্তী আলোচনাগুলা, মেডিসিন গুলা যখন আলোচনা করব, রোগ আলোচনা করব, আপনার এই আলোচনাগুলো আপনি বুঝতে পারবেন। তাইলে দেখা যাবে তাহলে কিউরেটিভ পাওয়ার অফ মেডিসিন, মেডিসিনের যে আরোগ্য ক্ষমতা সেটা কি, এবং ঔষধ কিভাবে কাজ করে আজকে আলোচনা করব না। ঔষধ কিভাবে কাজ করে সেইটা আমি পরবর্তীতে আলোচনা করব আগামী ক্লাসে। সেই আলোচনার ধারা ধরে আমি জীবনী শক্তি এবং পরবর্তী কনস্টিটিউশন আমরা আলোচনা করব। তো কিউরেটিভ পাওয়ার বেশি আলোচনার বিষয় না, যেহেতু পিছনে আলোচনা হয়ে গেছে, যার জন্য আমি আপনাদেরকে শুধু তিনটা ইন্ডিকেশন দিচ্ছি। একটা মেডিসিনের আরোগ্যকর শক্তি কোথায় নিহিত এটা বুঝার জন্য মানুষের যেমন ইন্ডিভিজুয়ালাইজেশন জানা দরকার, ব্যক্তি স্বাতন্ত্র্য মানুষের যেমন আছে, ঔষধেরও ব্যক্তি স্বাতন্ত্র্য আছে। কারণ ম্যাটেরিয়া মেডিকা যে আপনি করবেন, সেখান থেকে আগে নির্ণয় করতে হবে ওই মেডিসিনের ব্যক্তি স্বাতন্ত্র্যটা কি, তার মূল থিমটা কি, মূল সুর। কোন ম্যাটেরিয়া মেডিকার মধ্যে লেখছে মূল সুর, এটাকে ইন্ডিভিজুয়ালাইজেশন অফ মেডিসিন। এই কথাটা এইভাবে করে যদি আপনি বোঝেন, তাহলে আপনার পক্ষে পরবর্তী ঔষধ নির্বাচন করা খুবই সহজ হবে। এবং সেটা পটেন্টাইজেশন করতে হবে, শক্তিকৃত করতে হবে কিভাবে, 270 নম্বর সূত্র অনুযায়ী। এবং পটেন্টাইজেশন করার প্রক্রিয়াটা একেবারে যথাযথ হওয়া লাগবে, এবং এটা করার পরে এটার মধ্যে কি শক্তি কার্যকর, কতটুকু মাত্রায় কিভাবে কার্যকর, এটা জানা লাগবে। অর্থাৎ মেশিন চালাতে গেলে, ল্যাপটপ চালাতে গেলে যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, সবকিছু জানলেন আপনি, কারেন্ট চলে গেলে সব আপনার লেখাও মুছে যেতে পারে। এই জন্য একটা আইপিএস লাগে, সিকিউরিটি গার্ড রাখে, জানার যে হ্যাঁ না এটা বন্ধ হয়ে গেল, আমার 5 মিনিট সময়। এইরকম হোমিওতেও আমি বলি কিউরেটিভ পাওয়ার সম্পর্কে ধারণা থাকা মানে আইপিএস এর ধারণা থাকা। আইপিএস, ইন্ডিভিজুয়ালাইজেশন, পটেন্টাইজেশন আর সিমিলার সিমটম। ইন্ডিভিজুয়ালাইজেশন, পটেন্টাইজেশন শক্তিকরণ প্রক্রিয়া সম্পর্কে ওষুধের, আর হলো সিমিলার সিমটম, কি কি জানলে আমি ঔষধটাকে প্রয়োগ করতে পারবো। আজকের আলোচনার মধ্যে আমরা যে আলোচনাটা করলাম, হয়তো এই আলোচনাটা আপনাদের অনেকের কাছে জানা, কোনো বিষয় কারো কাছে অজানা। সব মিলিয়ে যদি এই আলোকে যদি আমরা অর্গানন ভিত্তিক ম্যাটেরিয়া মেডিকা আয়ত্তের দিকে আমরা যাই, আমরা বুঝতে পারি, আমরা অনুভব করতে পারি, এবং এইভাবে করে পড়তে পারি, এবং ঔষধ সম্পর্কে যে ধারণাটা আমি শেষের দিকে বললাম, ঔষধের ইন্ডিভিজুয়ালাইজেশন, ঔষধের ব্যক্তি মানে মানুষের না, ঔষধের ব্যক্তি স্বাতন্ত্র্য নির্ণয় করতে হবে ম্যাটেরিয়া মেডিকা অধ্যয়ন করে। পটেন্টাইজেশনের জ্ঞান অর্জন করতে হবে 270 নম্বর অধ্যায় থেকে। আর সিমিলার হলো কিনা
সেটা প্রুভিং এর ম্যাটেরিয়া মেডিকে এই বলে দেবে যে আসলে ঔষধটা সদৃশ হলো কিনা। এই জন্য বলেছি আইপিএস, কথাটা মনে রাখার জন্য। তাইলে আমরা ঔষধের শক্তিটাকে, অর্থাৎ আরোগ্যকর শক্তি, কিউরেটিভ পাওয়ার অফ মেডিসিন সম্পর্কে আমরা জানতে পারবো, আমরা রোগী আরোগ্য করতে পারবো। এই জন্য আগামী ক্লাসের প্রস্তুতির জন্য আমি মনে করি ম্যাডোরিনাম ঔষধটা খুব ভালো করে পড়বেন, পড়ে আসতে হবে। আপনারা যদি না পড়েন, আর আমার আলোচনার যে থিমগুলো আছে এগুলো একটু পড়তে হবে। এই 3-4টা ক্লাসের পর আমি কিছু প্রশ্ন রেডি করব, আপনাদের কাছ থেকে সে প্রশ্নগুলো করব। ওই আলোচনার আলোকে আপনাদের কাছ থেকে প্রশ্ন নিতে আমি চেষ্টা করব এবং প্রশ্নের উত্তর আমি চাইব, খুব সংক্ষিপ্ত, যে তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা পড়ছেন না পড়ছেন না, আপনারা কি আসলে ক্লাসের প্রীতি কতটুকু মনোযোগী হবেন। এখানে তো পরীক্ষা নেওয়ার কায়দা নাই, কিন্তু অন্তপক্ষে 2-4 জনকে আমি এভাবে জিজ্ঞেস করব, আপনারা এখানে কথা বলবেন, সেই কথা আমি ইনশাল্লাহ ভিডিওটা রেখে দেবো আপনাদের। আগামী ক্লাসে আমার আলোচনা বুঝার জন্য আপনারা কার্বোভেজ ওষুধটা ভালো করে পড়ে আসবেন। ম্যাডোরিনাম তো করবেনই, তার সাথে কার্বোভেজ ওষুধটা ভালো করে পড়ে আসবেন। আমি ঔষধের ক্রিয়াধারাটা, ঔষধের ক্রিয়াধারা কি সেইটা আলোচনা করার মাধ্যমে আমি পর্যবেক্ষণের ঔষধের কিছু কথা বলবো। পর্যবেক্ষণ পুরা আমি এই বেসিক কোর্সে হবে না, কারণ পর্যবেক্ষণ একটা বিরাট ক্লাসের ব্যাপার। সেখানে পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করতে 2-3টা ক্লাস করতে হবে, তো সেটা সম্ভব না এই বেসিক কোর্সে। আপনাদের যারা বেসিক তো না, আপনাদের যারা ফান্ডামেন্টাল কোর্স করছেন তাদের জন্য এটা আরো উচ্চ লেভেলে, যারা পরে যদি সুযোগ হয়, এবং সেটা আমি চেষ্টা করব সেই সব ক্ষেত্রে ইনশাল্লাহ সেকেন্ড প্রেসক্রিপশন যেটাকে বলা হয় পর্যবেক্ষণের। তবে পর্যবেক্ষণের ঘ্রাণ আর কি, মানে আলোচনা যে কি হতে পারে এইটার দৃষ্টিভঙ্গিতে আমি কিছু কথা বলবো, যার জন্য ঔষধের ক্রিয়াধারা এবং পর্যবেক্ষণ সম্পর্কে আমি 2-4টে কথা বলে আমি সামনে অগ্রসর হবো ইনশাআল্লাহ। বাকি আল্লাহর ইচ্ছা। আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন এবং আমাদের সকলকে হোমিওপ্যাথ, সঠিক হোমিওপ্যাথ হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন আপনারা এখন যদি কোনো প্রশ্ন করতে চান, আপনাদের জন্য 10 মিনিট সময় আমি ব্যয় করব, আপনারা প্রশ্ন করতে পারেন। এই আলোচনার আলোকে করবেন দয়া করে, যদি কেউ করেন। জি ধন্যবাদ স্যার। এই যে কিওরের পুরো অ্যাপ্লিকেশনটা স্যার আরেকবার একটু ব্যাখ্যা করে দিন স্যার। কিওর, CURE স্যার, আরেকবার একটু ইয়ে করে দিন। ক্যারেক্টারিস্টিক, চারিত্রিক বৈশিষ্ট্য। ইউতে আনহেলদি, অস্বাস্থ্যকর অবস্থা, আর রিয়েলাইজেশন, আর ইতে এভলিউশন বা এভলিউট, এভলিউট আচ্ছা, মুখ পুনঃমূল্যায়ন। জি ধন্যবাদ। জি আদাব স্যার, আমি একটু বলতে চাইছিলাম স্যার। জি বলেন। জি স্যার, যদি একটু আবার বলতেন যে যে সদৃশ কথাটির মানে বুঝতে চাইছিলাম স্যার। আবার প্রশ্নটা আবার করেন। হোমিও 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 আরোগ্যের যে সদৃশ কথাটা। সদৃশ, আচ্ছা। জি, যেমন ধরেন এই কলম দুইটা আছে, দুই কালার দেখা যায়, কালার কালার দেখা যায়, আপনারা কি জি দেখতে স্যার পান? দেখা যায়। আচ্ছা, একটা লাল একটা জি কালো। স্যার। আচ্ছা, এইটা সমান যদি হয়, সমান যদি বলি, তাইলে উপরে নিচ সমান, সবকিছু কালারটাও সমান হতে হবে, তাহলে দুইটা কালো থাকতে হবে, মানে সব সমান, মানে সর্ব অঙ্গে সমান, এটাকে বলা হয় সমান। সমান। আর সদৃশ হলে কোনো কোনো অংশ সমান হবে, কোনো কোনো অংশ সমান হবে না। দেখেন এটা কলম দুইটা ঠিক আছে, এটা কিন্তু কলম একটা সদৃশ, আর একটা কালার কালো কিন্তু আরেকটা লাল, এটা সদৃশ। এইলো এক ভাষা। দ্বিতীয় ভাষা হলো, আমরা ক্লাস 9-10 কিন্তু পড়েছি, সমান মানে সর্বদিকে সমান। সেটা একটা ত্রিভুজ যদি সর্বদিকে সমান হয় সেটাকে সদৃশ বলে না, সেটাকে সর্বসম বলে। কোনগুলাও সমান, বাহু দুইটা সমান, সবগুলা যদি সমান হয় তাইলে সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় সর্বসম, এটাকে বলা হয় সর্বসম। আর সদৃশ কাকে বলে দেখেন, এটা হলো 9-10 বইতে আছে এখনো। আর সর্বসম সেটাকে বলে। আর সদৃশ হলো কি?
কোনগুলো সমান হলেই সদৃশ হয়, তাতে বাহুগুলা সমান হওয়া লাগে না, কোনটার বাহু বড় হতে পারে, কোনটার বাহু ছোট হতে পারে, সদৃশ। এটা হলো জ্যামিট্রিক্যাল টার্মে বোঝানো। আর হোমিওপ্যাথি টার্মে বোঝানো হলো মানে লক্ষণগুলো সহ, জীবনী শক্তি সহ তার মৌলিক যে বিষয়গুলা, মূল যে বিষয়গুলা, এইটা আরেক ঔষধের যে প্রবীণকৃত মূল বিষয়টা, এইটার সাথে মিল থাকবে। সর্বাধিক সমান নাও হতে পারে,